গল্পের নাম ফেরি টেল, লেখা আরিশা নুর, 14 নং পর্ব, সংখ্যা 44। নিউ ইয়র্কে আজকে ব্রেকিং নিউজ হলো, হুট করে আবারও করোনা সংক্রান্ত বেড়ে যাচ্ছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে সরকার থেকে। যদি বা আমেরিকায় করোনা পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে নিতে বলা হয়েছে, তারপর আতঙ্ক থেকেই যায়। কেননা করোনা ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা ছোঁয়াচে, খুব দ্রুত সংক্রমিত হয়। তার উপর গত সাল মানে 2020 সালে কোভিড-19 তাণ্ডবে বহু মানুষ মারা গেছে, অসুস্থ হয়েছিল। গতবার আমেরিকার অবস্থা খুব বাজে ছিল। আবার নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, যেটা আরও দ্রুত সংক্রমিত হয়। হলরুমে টিভিতে নিউজ প্রচার হচ্ছিল, সাদ, হাসনাইনা আর মীরা খাওয়ার টেবিলে বসা। ইমান কফি বানাতে গেছে, হাসনাইনা বলে ওঠে, এই করোনার মধ্যে কত আপন মানুষ হারালাম। পাশের বাসার মিসেস ডায়না তো গত বছর করোনায় মারা গেল। এত খারাপ লেগেছিল ওই সময়, কিন্তু তাকে শেষবার দেখতে পারিনি। আমার মিস্টার থমাসের জন্য খুব কষ্ট হয়, ওনার হাজব্যান্ড। উনি মূলত মীরার সঙ্গে কথা বলছেন। সাদ নাস্তা খাওয়ায় ব্যস্ত, আর এদিকে মীরা যেন কানে কিছু শুনতে পাচ্ছে না, সব কিছু ব্লাঙ্ক লাগছে। ওর বিধ্বস্ত চেহারা দেখে হাসনাইনা প্রশ্ন করে, আর ইউ ওকে? খাচ্ছ না কেন? সিক ফিল হচ্ছে? মীরার কান্নার ধমকা আটকে রেখে বলল, হ্যাঁ, অসুস্থ বোধ হচ্ছে। তুমি তাহলে আরও কিছুক্ষণ রেস্ট করো। আর এই শীতের মধ্যে এত সকালে শাওয়ার নেওয়ার কী দরকার ছিল? ঠান্ডা সহ্য হচ্ছে না তোমার? হাসনাইনার প্রশ্নে মীরা চকিত দৃষ্টিতে তাকায় তারপরে। এরপর উসখুস করে বলে, আমার খেতে ইচ্ছে করছে না আন্টি, পরে খাবো। আচ্ছা। মীরা উঠে চলে যাওয়ার 1 সেকেন্ডের ব্যবধানেই ইমান কিচেন থেকে ফিরে আসে কফি নিয়ে। মীরার চেয়ার ফাঁকা দেখে সে পুরো কুঁচকে তাকাল, কিন্তু কাউকে কিছু জিজ্ঞেস করল না। কফির মগ টেবিলে রাখতেই হাসনাইনা বলে, মীরা তো খাবে না। ইমানের মেজাজ খারাপ হলো। ইমান রান্না করেছে জন্য খায়নি, নিশ্চয়ই ঘাড়তেরা মেয়েটা অসহ্যকর। আর কতভাবে বোঝালে বোকাবতী বুঝবে সে সত্যি তাকে ভালোবেসে ফেলেছে। স্টুপিড গার্ল, হাসনাইনা বলে। মীরার মনে হয় শরীর খারাপ, এর জন্য খাবে না। ইমান মুখ কালো করে। এরপর মনে মনে বলে, শরীর খারাপ না ছাই, আমি রান্না করেছি জন্য খাবে না। সে প্যানকেকটা কে নাইফ দিয়ে টুকরো টুকরো করছিল। তারপর গম্ভীর মুখে বলে, আমি কাউকে ব্রেকফাস্ট করতে জোর করিনি, যার ইচ্ছা হবে খাবে না। সাদ দুধ গ্লাসে নিয়ে বলে, মেয়েকে এসে বলে, গুড নিউজ কবে পাচ্ছি বিগ ব্রো? তোমার গুড নিউজ সেরে খেলেই আমারটা ক্লিয়ার। ইমান নাইফ থামালো। সে বুঝতে পারল না কোন গুড নিউজের কথা বলছে তার ছোট ভাই। পরক্ষণে মনে পড়ে যায়, কোনো এক সময় ইমান তাকে বলেছিল প্রমোশন পেলে নিজের ফ্ল্যাট কিনে শিফট হবে। সে 18 বছর বয়সের পর বাসা ছেড়ে হোস্টেলে শিফট হতে চেয়েছিল, কিন্তু বাবা যেতে দেয়নি। সেম কেস যাতে ছাদের জন্য। অথচ আমেরিকানরা 18+ হলে পূর্ণ স্বাধীনতা পায়, যেটা তারা দুই ভাই এখনও পায়নি। চাঁদ তার কোনো গার্লফ্রেন্ডকে বাসায় আনতে পারে না, বেচারা এটা নিয়ে দুঃখ প্রকাশ করে। ম্যাক্সিমাম বাঙালি ফ্যামিলিগুলোতে ছেলেমেয়েরা বাবা মায়ের সঙ্গে থাকে। চাঁদ নিশ্চয়ই তার বাসা ছাড়ার গুড নিউজের কথা বলছে। সে চলে গেলে চাঁদও আলাদা হতে পারবে। আগা হাল সেদিকে যায়, পিছা হালও ওই দিকেই যাবে। তাছাড়া তাকে এখন অন্যখানে শিফট হতে হবে। এখন তার নিজের ফ্যামিলি হয়েছে, বউ আছে, সংসার আছে। সে মনে মনে ঠিক হলো, মীরা যেখানে অ্যাডমিশন নেবে তার আশেপাশে ফ্ল্যাট রেন্ট নেবে। আপাতত তার আরও কিছুদিন লাগবে ফ্ল্যাট কিনতে। 2 রুমের বাসা কিনবে। যদি তাদের 2টা বেবি হয় তখন কি করবে? 2 সিবলিং একসঙ্গে থাকতে চাইবে? আচমকা নিজের ভাবনা, শাখা পোশাকার স্ত্রী দেখে সে স্তম করে। এরপর চাঁদকে বলে, খুব দ্রুত গুড নিউজ পাচ্ছ? চাঁদ লাগিয়ে উঠে বলে, সত্যি ভাইয়া? ইয়েস। চাঁদ মায়ের দিকে তাকালো। হাসনাইনা মুচকে হাসলো। মীরার নরম শরীরটা কেঁপে কেঁপে উঠছিল কান্নার ধমাকে। মাথাটা তার দেওয়ালের সঙ্গে ঠেকানো, সামনেই সেই বিশাল স্বচ্ছ কাচের জানালা। তার বুকটা অসহনীয় যন্ত্রণায় উপদ্রব করছে। কিন্তু আশ্চর্যজনক হলো, তার চোখ ফেটে অশ্রুবর্ষণ হতে যাচ্ছে না। এই সময়টা খুব যন্ত্রণাদায়ক। রুমের দরজা জানালা বন্ধ থাকায় তার দম বন্ধ লাগছে। রুম হিটার চলার জন্য বাইরে শীতের প্রকোপ বোঝা যায় না।
উষ্ণতা বিরাজ করে। রুমের দরজা খোলার শব্দে সে নিজেকে ধাতস্থ হলো। ইমান এসেছে বোধ হয়, কিন্তু তাকে অবাক করে দিয়ে হাসনাইনা উপরে উঠে এসেছেন তার সঙ্গে করতে। মীরা ওনাকে দেখে ম্লান হাসে। উনি আশেপাশে তাকালো, এরপর বলে, দোতলায় আমি কোনোদিন আসিনি, এই প্রথম তোমার জন্য আসলাম। ইমান তো দারুণ সুন্দরভাবে রুম সাজিয়েছে। তুমি কি ওই পাশে থাকছো? জি, বোঝাই যাচ্ছে, পর্দা দিয়ে পার্টিশন দেওয়া। প্রথম দেখায় যে কেউ দুটো ভিন্ন রুম ভাববে। তোমার কি এভাবে থাকতে আনইজি ফিল হয়? মীরা উত্তর দিল না। আনইজি? উনি নিজ থেকে বলে ওঠে, আসলে আমার মনে হলো তুমি কমফোর্ট নও, কিন্তু আমি নিরুপায়। আমাদের কোনো এক্সট্রা গেস্ট রুম নেই। তবে তুমি চাইলে হল রুমে আলাদা ফ্লোরিং করে দিতে পারি, কিন্তু ওটা খুব চোখে লাগবে, পার্সোনাল স্পেস পাবে না। তার চেয়ে এখানেই ভালো আছো। মীরাকে চুপ থাকতে দেখে উনি বলে ওঠে, তুমি রেস্ট করো। তোমার কি মাথা ব্যথা নাকি? হ্যাঁ আন্টি। হাসনাইনা আগ বাড়িয়ে মীরার মাথা টিপে দিতে লাগলেন। সে বারবার মানা করছিল, উনি বারণ শুনলেন না। মীরার নড়াচড়ার কারণে তার ওড়না অসাবধানতাবশত সরে আসে। হাসনাইনার চোখ আটকে যায় তার গলায় সদ্য ক্ষতপ্রাপ্ত লালচে রক্ত জমাটের দিকে। উনি ভ্রু কুঁচকে বলে, তোমার গলায় ওটা কিসের দাগ? সে আরেক দফা চমকে ওঠে, ভড়কে যায়, দৃষ্টি অচঞ্চল হয়ে এক জায়গায় থমকে যায়। চিঠি মানুষ ফোটে আজকে ভোরে দৃশ্যপট ভেসে ওঠে। বাক্য হারা হয়ে পারে সে। উত্তর দেওয়ার মতো কোনো শব্দ তার ডিকশনারিতে মজুদ নেই। উত্তর কি দেবে? আপনার গুণধর ছেলে এমন করছে? চাস্তে বলে ওঠে, খেয়াল নেই। উনি কেমন সন্দেহজনক দৃষ্টিতে তাকালো তার পানে। মেয়ের ভারী অস্বস্তি বোধ হতে লাগলো। উনি কি তাকে সন্দেহ করছে? মীরা বলে, ডিপানে ঘুমাই আমি। অসতর্ক থাকার ফলে ব্যথা পেয়েছি মনে হয়। পোকা কামড়াতে পারে। তার বলা কথাতে বুঝি ওনার সন্দেহ দূর হলো। প্রাণবন্ত হেসে বলে, তোমার জন্য মশারির ব্যবস্থা করতে হবে। আসছি তাহলে। উনি যাওয়ার পরপরই ক্লান্ত শরীরটা এলিয়ে দিল মীরা। বড্ড ঘুম পাচ্ছে তার। চোখ অটোমেটিকলি বন্ধ হয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না, তবে তার ঘুম ভাঙে কারো কণ্ঠস্বরে। কেউ কথা বলছে, কেউ বলছে, তা ঠিক মতো শোনা যাচ্ছে না। পুরোপুরিভাবে তার ঘুমের রেশ কেটে গেল। সে শুনতে পায় ইমান কথা বলছে কারোর সঙ্গে। সে বলছে, বেবি বেবি। হ্যাঁ, বেবিটা আমার। ওর কণ্ঠে বলা কথাগুলো কানে আসতে মীরার বুক কেঁপে ওঠে। ইমান তাকে ফাঁকি দিয়ে এভাবে প্রেমালাপ চালায়। ও নিশ্চয়ই ভেবেছিল মীরা এখান জাগবে না। এই সুযোগের সঠিক ব্যবহার করলো। সি, বুক ফেটে খা খা করছে তার। ও আরো আদুরে গলায় বলে ওঠে, কাম ইনটু মাই আর্মস সুইটহার্ট। সুইটহার্ট শব্দটা কর্ণ করে যেতেই খট করে লাগলো তার হৃদয়ে। এরপর 2 মিনিট নীরবতা, তারপর আবারও ইমান হাসতে হাসতে বলে, আচ্ছা রাগ করেছো নাকি? ঠিক আছে, আমাকে একটা কিস দাও বেবি, আদর করিয়ে দিয়ে দাও। মীরা আর সহ্য করতে পারল না। এতক্ষণ দাঁতে দাঁত পিষে মেনে নিয়েছে প্রেমালাপ, কিন্তু এবার সে বাড়াবাড়ি করছে। একই রুমে বউয়ের সামনে আরেকজনের সঙ্গে রুচিতে বাঁধে না। মীরা তড়িৎ বেগে পর্দা সরিয়ে ওদিকে প্রবেশ করে বলে, এনাফ। এবং তার চেঁচানো শব্দে পিছনে তাকে বলে, তুমি উঠে গেছো এত দ্রুত? কেন, আমি উঠে যাওয়ায় ডিস্টার্ব হচ্ছে? ডিস্টার্ব কেন হবে? ডলাডলি করতে পারবেন না, গার্লফ্রেন্ডের সঙ্গে রসালো কথা বলা যাবে না, চুমু খাওয়া যাবে না। জেগে গিয়ে খুব মুশকিল ফেলে দিলাম আপনাকে। ইমান তার কথায় আক্রমণে হা হয়েছে। বাপরে, মেয়েটা এত খেপেছে কেন? আর কিসের আজগুবি কথা বলছে কিছু বুঝতে পারছে না সে। কোথায় যেন পড়েছে সে, বউদের ভাষা আলাদা। বেশিরভাগ পুরুষই বউয়ের কথা বোঝে না। তবে সে খেয়াল করে মীরা রেগে মেগে একাকার। তার নাকের ডগায় ঘাম জমেছে। মেয়েটার রাগ চাপলে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে যায়। ভ্রু কুঁচকে গেলে ওই চোখের মণি আরো গভীর হয়। থেকে থেকে ওর মুখশ্রীর ঐশ্বরিক সৌন্দর্য ভেসে ওঠে কচুরিপানার ফুলের মতো। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, যেন কোনো ঘোরে আটকা পড়েছে। মীরা রাগান্বিত চোখে তাকিয়েছিল, অপেক্ষায় ছিল ওর তরফ থেকে কিছু শোনার আশায়। কিন্তু বেটা খচ্চ কিছু বলছে না। গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প থামিয়ে দিয়েছে ধরা পড়ার ভয়ে। মীরা টনক নড়ে যখন ঘরের ভিতর কুকুরছানার কই কই ধ্বনির কান্নার আওয়াজ শুনে।
সে চকিত কুকুরছানার দিকে তাকালো। কুকুরটার জাত সম্ভবত আমেরিকান এস্কিমো, ধবধবে সাদা লোমশ দেহ, সাইজে ছোট। ওর এক গাছের লোম একজোট করে পনিটেল করা, আবার কুকুরটার পনিটেলে লাল বো বেঁধে দেওয়া আছে। শুধু তাই না, পিঙ্ক কালারের বেবি ফ্রক পরে আছে। কুই কুই করতে করতে সে ইমানের পায়ের কাছে এসে জিভ বের করে লেজ নাচাতে লাগলো। ইমান আবারও তার দিকে তাকিয়ে হেসে আদুরে গলায় বলে, হে বেবি, আর ইউ ডান উইথ ইউর পার্টি? কুকুরটা কি বললো কে জানে। সে কুই কুই করে উঠে সঙ্গে সঙ্গে, কিন্তু খুব আস্তে। ইমান ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুমি কি জানো বলেছিলে মীরা? আমি তো কিছু বুঝতে পারছি না, ক্লিয়ার করে বলো। মীরা চুপ হয়ে গেল। কুকুরছানাটার নজর তার দিকে। হ্যাঁ, পাপ্পিটা অনেক কিউট, কিন্তু সে ডগ ভয় পায়, ভীষণ ভয় পায়। ওদের দেখলেই গা কেমন করে ওঠে। অথচ ইমান কুকুরটাকে ঘরে এনে ছেড়ে রেখেছে। আচমকা কুকুরছানাটা ইমানের পায়ের সুড়সুড়ি দেওয়া বন্ধ করে লেজ নাচাতে নাচাতে মীরার দিকে দৌড় দেয়। মীরার সঙ্গে সঙ্গে ভয়ে চোট লাগায়। কুকুরটা তার পিছু ছুটে। উপায় না পেয়ে মীরা বিছানায় উঠে দাঁড়ায়। ইমান ওর কাণ্ড দেখে হেসে ফেলে। মীরা আতঙ্কগ্রস্ত চেহারার পানে তাকিয়ে বলে, ওকে ভয় পাবার কিছু নেই। ইমা ইজ এ গুড বেবি, কিছু করবে না তোমাকে, শুধু আদর করতে চায় তোমাকে। মনে হয় তোমাকে ওর খুব পছন্দ হয়েছে। তোমার পায়ে এগিয়ে দাও, পায়ে চুমু দিয়ে ইমা চলে আসবে। মীরা চিৎকার দিয়ে বলে, আপনার ইমার চুমু নেওয়ার শখ নেই আমার। তাহলে কি আমার কাছে থেকে চুমু নেবে? মীরা বিস্ফোরিত চোখে তাকালো। সকালের কথা সে এখন অবধি ভুলেনি। আসলে কি জুই নামের মেয়েটার সঙ্গে ওর কোনো রিলেশন আছে? মীরাকে বেডের উপর দাঁড়িয়ে থাকতে দেখে ইমান গিয়ে কুকুরছানাটাকে নিজের কোলে তুলে নিল। বলল, চলো আমরা নিচে যাই মা, তোমার আন্টি ভয় পাচ্ছে তোমাকে। মীরা প্রশ্ন করে, ওর আন্টিকে? ইমান রুমের বাইরে যেতে যেতে বলে, কে আবার? তুমি? আমি ওর আঙ্কেল আর তুমি ওর আন্টি, সিম্পল। মীরা হতভম্ব হয়ে চেয়ে রইল। ইমান আমার কুকুরছানাটা ইমানের নেইবার মিস্টার থমাসের পালিত কুকুর। মিসেস ডায়ানা গত বছর করোনায় মারা যান। ওনার আদরের পেট ডগ অ্যানিও তার সাথে মাস পর মারা গেল। কুকুর অ্যানির বাচ্চা হলো ইমা। আপাতত ইমার দেখাশোনা মিস্টার থমাস করেন। উনি নাকি ইমানের নাম থেকে শুনেই ইমা নাম দিয়েছে। মিস্টার থমাস খুব একলা হয়ে গেছেন স্ত্রী মারা যাওয়ার পর। ইমানের দেখা বেস্ট কাপল ছিল ওরা। নিচে এসে সে ইমানকে ছেড়ে দিয়ে কেক বানানোর প্রস্তুতি নিল। আজকে রাতের জন্য তার খুব চমৎকার একটা প্ল্যান আছে। হোপফুলি ইট উইল ওয়ার্ক। ফ্লোরে পড়ে যেতে এরা ভীষণ জোরে কেঁদে উঠল, কিন্তু মুখ দিয়ে শব্দ বেরিয়ে বাইরে প্রকাশ পেল না। সারা শরীর ঝিম মেরে যায়। ওদিকে অনেক তার পা বাঁধার জন্য একটা কাপড় আনে। নিচ থেকে ওঠার শক্তি পাচ্ছে না সে, কিন্তু তাকে যে উঠতে হবে, না হলে সারা জীবনের জন্য সে কলঙ্কিত হয়ে যাবে। ফুটফুটে জীবনটায় কালো দাগ এসে সবল মারবে। অপরদিকে অনেক তার কাছাকাছি এসে আপত্তিকর জায়গায় শোয়ার চেষ্টা ব্যাপক। এরা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে নিজের দেহের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ালো এবং একটু দূরে অবস্থান করা মদের বোতল হাতে তুলে ভীষণ জোরে অনেকের কপালে আঘাত করে। সঙ্গে সঙ্গে ওর কপাল থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। এরা ভীষণ ঘাবড়ে যায়, ঘাম ছুটছে তার। তখনই বেল বেজে ওঠে। অনেক বেল বাজার শব্দে আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তাকে ধরার চেষ্টা চালায়, কিন্তু তার আগে এরা লক খুলে পালিয়ে যায়। মেইন ডোরের দরজা খুলতেই সে সুপ্তি বেগম তথা তার মাকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে ওঠে। বাজার থেকে ফেরত আসা সুপ্তি বেগমের মেয়ের বিধ্বস্ত চেহারা দেখে বুক কেঁপে ওঠে। অতি শোকে মুখ দিয়ে তার কথা বেরোচ্ছে না, তবে রাগে, ঘৃণা, দুঃখে তিনটা অনুভূতির মিশ্রণে তার মাথা ঝিম মেরে ওঠে। ইমানকে কেক বানাতে দেখে হাসনাইনা আর রান্নাঘরে ঢুকলেন না। ও আবার পার্সোনাল কাজে হস্তক্ষেপ পছন্দ করে না। হলরুমে বসে তিনি কল লাগালেন জুঁইকে। 3বার রিং হতে ওপাশ থেকে জুঁই রিসিভ করে বলে, গুড নুন আন্টি, কেমন আছো তুমি? বেশ আছি। মিস্টার খানের জন্য আমি অনেক হ্যাপি। ওর প্রমোশনের খবর পেয়েছেন? সকালে শুনলাম। তোমার বাবা কেমন আছে? ভালো। আচ্ছা আন্টি, একটা প্রশ্ন করি। আসলে করব করে করা হচ্ছে না। আমি খুব কনফিউজড। করো। ইমান কি ওর ফিমেল কাজিনের সঙ্গে এক রুমে থাকছে? আই মিন, হাসনাইনা শুদ্ধ দিয়ে বলে, তুমি ভুল বুঝছো।
ওর রুমটা তো দেখছোই তুমি, কত বড়, 2 রুমের সমান। একসঙ্গে থাকছে না, আলাদাই আছে। আর ইমানকে তুমি চেনো না? ও কেমন জানো তো? আমার সৎ ছেলে হয়েও তা বলতে বাধ্য। ওর ক্যারেক্টার নিট অ্যান্ড ক্লিন। তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে দেখিনি। সেখানে তুমি ওর পছন্দের, ভালোবাসার মানুষে সন্দেহ করছো? প্লিজ এসব মাথা থেকে ঝাড়ো। টিপিক্যাল চিন্তা বাদ দাও। আর মেয়েটা তো ওর কাজিন, বয়সে বেশ ছোট। খারাপভাবে নিও না। জুই কিছু বলল না। আন্টি কথা শুনে তার বুকে টিপ টিপ আওয়াজ হচ্ছে। মিস্টার খান তাহলে বাসায় ওকে নিজের ভালোবাসার মানুষ হিসেবে পরিচিত দিয়েছে? নিশ্চয় দিয়েছে। তাহলে আন্টি এ কথা কেন বলবে? মাই গড, উনি তলে তলে এত দূরে এগিয়ে গেল, অথচ জুইকে কিছু জানালো না। সে লাফ দিয়ে উঠে এবং লাফানোর জন্য সোফায় বিকট শব্দ তৈরি তোলে। রাতের দিকে ইমান দোতলায় ফিরল ইমাকে নিয়ে। ইমাকে ছেড়ে দিতে ও নাচতে নাচতে মীরার সবচেয়ে প্রিয় জায়গায় ডিবানে গিয়ে চার পা তুলে বসলো। মীরা ওয়াশরুম থেকে বের হয়ে এ কাণ্ড দেখে অবাক। ইমান বলল, আজ ইমা এখানে ঘুমাক। তাহলে আমি কোথায় শোবো? তার প্রশ্নে ইমান চমকে ওঠে। আশ্চর্য, তাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে, তাহলে এখন আলাদা শোয়ার কি? সে বলে, বিছানায়? অসম্ভব। আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে মীরা, এখন একসঙ্গে থাকলে সমস্যা কোথায়? মীরার খুব মীরার খুব করে বলতে ইচ্ছে হচ্ছে, আমাদের মধ্যে কিছু ঠিক হয়নি। ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। নিজের মধ্যে ছিলাম আমি, এর জন্য এত কিছু ঘেঁষতে পেরেছিলেন। সে কুকুরবিদে জন্য হলেও ভেটের মাঝে এসে শুলো বিরক্ত মুখে, এবং সঙ্গে সঙ্গে ইমান তাকে বেড থেকে তুলে কোলে নিয়ে রুমের বাইরে হাঁটা দেয়, একদম ছাদে নিয়ে গেল। এ বাসায় ছাদ আছে সে জানতো না, কিন্তু ছাদটা খুব সুন্দর। গাছ দিয়ে ভরা, দোলনা আছে, ঘরের মতো বক্স আকারে হলদে বাতি জ্বালানো। স্নো পড়া থেমেছে তখন, তবু বাতি, দোলনা, গাছে স্নো পড়ে ঝলমলে করছে। অন্ধকার রাত, ধূসর মেঘ, দূরে কোথাও নাম না জানা পাখি ডাকছে। বাতাসের তোড়ে পাতার মর্মর আওয়াজ ভেসে আসছে। বায়ুতে স্নিগ্ধতার সুগন্ধি। টেবিলের উপর কেক, একটা ডায়মন্ড রিং এর বক্স এবং দুটো ক্যান্ডেল জ্বালানো। ক্যান্ডেল থেকে কড়া একটা স্মেল ভেসে আসছে। মীরার শীত করতে লাগলো। ইমান তাকে নামিয়ে দিলেও কোমর জুড়ে ধরে আছে। কোথা থেকে যেন চাদর বের করে এনে দিয়ে গায়ে জড়িয়ে দিল। এরপর চোখে চোখ রেখে বলে, আজকের আকাশটা দেখো। মীরা আকাশের দিকে তাকালো না। ইমান তার বাহু ধরে নিজের কাছে টেনে আনে। এরপর কোমর শক্ত করে ধরে নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে শূন্যে তুলে মীরা সামান্য চিৎকার তোলে। ইমান বলে, ওই দূরের আকাশটা দেখো। আকাশের বুকে টিপ টিপ করে হাসতে থাকা তারা আর নক্ষত্রগুলো দেখো। কি অদ্ভুত সুন্দর, তাই না মীরা? আমি তোমার জীবনে ওই সুন্দর দীপ্তিময় নক্ষত্র হতে চাই। অফিসিয়ালি প্রপোজ করছি। আই লাভ ইউ বলবো না, শুধু বলবো আই নিড ইউ লাইক এ স্কাই নিডস দ্য মুন। তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হতে চাই। মীরা চোখ জুড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ বোধ হয় পূর্ণিমা। শীতের রাতের চাঁদও যে এত অপূর্ব হয় জানা ছিল না। কি সুন্দর কিরণ ছড়িয়েছে, মিটমিট করে হাসছে যেন। ইমান তাকে নিচে নামিয়ে হাঁটু গেড়ে বসে রিং হাতে নিয়ে তার সামনে এগিয়ে দিল। মেরে হাত এগিয়ে দিল, সে আঙ্গুলে রিং গুঁজে দিয়ে ওকে ছেলেখেলা করে ফেলবে ফাইনালি। অবশ্য আগে থেকেই তারা একজন অপরজনের, তবু আজকে ব্যাপারটা ভিন্ন। কিন্তু মীরা হাত বাড়িয়ে দিল না, তাকে নিরাশ করলো ভীষণ বিশ্রীভাবে, এবং ক্রন্দনরত সুর তুলে বলে, আমি আপনাকে ভালোবাসি না। নিজের অন্ধকারাচ্ছন্ন জীবনে কোনো নক্ষত্র চাই না।